নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের গল্প পাঠ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ পঞ্চম পর্ব। শুনতে থাকুন শেষের পরিচয়। সারদা পুনরায় ভয়ে ব্যাকুল হইয়া উঠিল। এত রাত্রিরে কি করছেন মা আপনারা? দোহাই মা, চুপ করুন। কিন্তু কেহই কান দিল না। রমণীবাবু কড়া গলায় হাঁকিলেন, সত্যি সত্যি নাকি? সবিতা কহিল, সত্যি কিনা তুমি নিজে জানো না, সমস্ত ভুলে গেলে। সেদিন তিনি ছাড়া সংসারে কেউ ছিল আমাদের রক্ষা করতে পারত? শুধু হাড় মাস রক্ষে করাই তো নয়, মান ইজ্জত রক্ষে করেছিলেন। নিজে কত বড় হলে এতখানি ভিক্ষে দিতে পারে কখনো পারো ভাবতে? আমি তাঁর স্ত্রী, আমার সে ক্ষতি সয়েছে, এটুকু সইবে না। রমণীবাবু উত্তর খুঁজিয়েন না পাইয়া যে কথাটা মুখে আসিল তাহাই কহিলেন, তবে বললে তুমি রাগ করতে যাও কিসের জন্যে? সবিতা বলিল, শুধু আজই তো বলনি, প্রায়ই বলে থাকো। কথাটা কটু, তাই শুনলে হঠাৎ কানে লাগে, কিন্তু অন্তরটা তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমার এই ভালো যে এ লোকটা আমার কেউ নয়, এর সঙ্গে আমার কোনো সত্যিকার সম্বন্ধ নেই। সারদা অবাক হইয়া মুখের দিকে চাহিয়া রহিল। কিন্তু অশিক্ষিত রমণীবাবুর পক্ষে এ উক্তির গভীর তাৎপর্য বোঝা কঠিন। তিনি শুধু এইটুকু বুঝিলেন যে ইহা অত্যন্ত রূঢ় এবং অপমানকর। তাই সদম্ভে প্রশ্ন করিলেন, তবে তার কাছে ফিরে না গিয়ে আমার কাছেই পড়ে থাকো কিসের জন্যে? সবিতা কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু সারদা হঠাৎ মুখে হাত চাপা দিয়ে বন্ধ করিয়ে দিল। কার সঙ্গে ঝগড়া করছেন মা? রাগের মাথায় সব ভুলে যাচ্ছেন। সবিতা সেই হাতটা সরাইয়ে দিয়ে কহিল, না সারদা, আর আমি ঝগড়া করব না। ওর যা মুখে আসে বলুন, আমি চুপ করে রইল। আচ্ছা, কালের সমুচিত ব্যবস্থা করব বলিয়া রমণীবাবু ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং মিনিট দুই পরে সদর রাস্তায় তাহার মোটরের শব্দে বুঝা গেল তিনি বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। সারদা সভয়ে জিজ্ঞাসা করিল, সমুচিত ব্যবস্থাটা কি মা? জানি নে সারদা, ও কথা অনেকবার শুনেছি, কিন্তু আজও মানে বুঝতে পারিনি। কিন্তু মিছিমিছি কি অনর্থ বাঁধল বলুন তো? সবিতা মৌন হইয়া রহিল। সারদা নিজেও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, রাত হলো, এবার আমি যাই মা। যাও যাও মা, যাও। সেইমাত্র ভোর হইয়াছে। সারদার ঘরের দরজায় ঘা পড়িল। সে উঠিয়া দ্বার খুলিতেই সবিতা প্রবেশ করিয়া বলিলেন, রাজু এলেই আমাকে খবর দিতে ভুলো না সারদা। তাহার মুখের প্রতি চাহিয়া সারদা শঙ্কিত হইল। বলিল, না মা, ভুলব কেন, এলেই খবর দেব। সবিতা বলিলেন, দারোয়ান খবর নিয়েছে রাত্রিরে রাজু ঘরে ফেরেনি, কিন্তু যেখানেই থাক আজ তোমাকে নিয়ে যেতে সে আসবেই। হ্যাঁ, তাই তো বলেছিলেন। আজই আসবে বলেছিল তো? না, তা বলেননি, শুধু বলেছিলেন মেয়েটির অসুখে তাকে সাহায্য করতে।
তুমি স্বীকার করেছিলে তো? করেছিলুম বই কি, কোনো রকম আপত্তি করনি তো মা? না মা, কোনো আপত্তি করিনি। সবিতা বলিলেন, আমি এখন তবে যাই, তুমি ঘরের কাজকর্ম সারো, সে এলেই যেন জানতে পারি সারদা। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। ঘরের কাজ সারদার সামান্যই, তাড়াতাড়ি সারিয়া ফেলিয়া সে প্রস্তুত হইয়া রহিল। রাখাল নিতে আসিলে যেন বিলম্ব না হয়। তোরঙ্গ খুলিয়া যে দুই একখানি ভালো কাপড় ছিল তাহাও বাঁধিয়া রাখিল, সঙ্গে লইতে হইবে। অবিনাশবাবুর স্ত্রীর সঙ্গে তাহার বেশি ভাব, তাহাকে গিয়ে জানাইয়া রাখিল। ঘরের চাবিটা সে রাখিয়া যাইবে, যেন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয়। দূর সম্পর্কের এক বোনের বড় অসুখ, তাহাকে শুশ্রূষা করিতে হইবে। বেলা 10টা বাজে। সবিতা আসিয়া ঘরে ঢুকিলেন। রাজু আসেনি সারদা? না মা। তুমি হয়তো যেতে পারবে না এমন সন্দেহ তার হয়নি? হয়নি তো? হওয়া তো উচিত নয় মা। আমি একটু অনিচ্ছে দেখাইনি, তখনই রাজি হয়েছিল। তবে আসছে না কেন? সকালেই তো আসার কথা। একটু চিন্তা করিয়া কহিলেন, দারোয়ানকে পাঠিয়ে দিই, আরেকবার দেখে আসুক সে বাসায় ফিরেছে কিনা। বলিয়া চলিয়া গেলেন। কাল হইতে সারদা নিরন্তর চিন্তা করিয়াছে, কে এই পীড়িত মেয়েটি। তার কৌতূহলের সীমা নাই। তবু এই নিরতিশয় দুশ্চিন্তাগ্রস্ত উদ্ভ্রান্ত চিত্ত রমণীকে প্রশ্ন করিয়া সে নিঃসংশয় হইতে পারে নাই। কাল রাখালকে জিজ্ঞাসা করিলেই হয়তো উত্তর মেলিত, কিন্তু তখনই প্রয়োজন তাহার ছিল না, মনেও পড়ে নাই। এমনি করিয়া সকাল গেল, দুপুর গেল, বিকাল পার হইয়া রাত্রি ফিরিয়া আসিল, কিন্তু রাখালের দেখা নাই। আরও পরে সে যে আসিতে পারে এ আশাও যখন গেল, তখন সবিতা আসিয়া সারদার বিছানায় শুইয়া পড়িলেন। একটা কথাও বলিলেন না, কেবল চোখ দিয়া অবিরল জল পড়িতে লাগিল। সারদা মুছাইয়া দিতে গেলে তিনি হাতটা তাহার সরাইয়া দিলেন। ঝি আসিয়া খবর দিল, বিমলবাবু আসিয়াছেন দেখা করিতে। সবিতা কহিলেন, তাকে বলগে বাবু বাড়ি নেই। ঝি কহিল, তিনি নিজেই জানেন। বললেন, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বাবুর সঙ্গে নয়। সবিতার চক্ষে বিরক্তি ও ক্রোধ প্রকাশ পাইল, কিন্তু কি ভাবিয়া ক্ষণকাল ইতস্তত করিয়া উঠিয়া গেলেন। পথে ঝি বলিল, মা, ঘরে গিয়ে কাপড়খানা ছেড়ে ফেলুন, একটু ময়লা দেখাচ্ছে। আজ এদিকে তাহার দৃষ্টি ছিল না। দাসীর কথাই হুঁশ হইল, পরিধেয় বস্ত্রটা সত্যি দেখা করিবার মতো নয়। মিনিট 10-15 পরে যখন বসিবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন, তখন ত্রুটি ধরিবার কিছু নাই। সবুজ রঙের অনুজ্জ্বল আলোকে মুখের শুষ্কতাও ঢাকা পড়িল। বিমলবাবু উঠিয়া নমস্কার করিলেন। বলিলেন, হয়তো ব্যস্ত করলুম, কিন্তু কাল বড় অসুস্থ দেখে গিয়েছিলাম কিনা, আজ না এসে পারলুম না। সবিতা কহিল, আমি ভালো আছি। আপনার কানপুরে যাওয়া হয়নি? না, এখান থেকে গিয়ে শুনতে পেলুম আমার জ্যাঠামশাই বড় পীড়িত, তাই। নিজের জ্যাঠামশাই বুঝি? না, নিজের ঠিক নয়, বাবার খুড়তুতো ভাই। কিন্তু
এক বাড়িতে আপনাদের সব একান্নবর্তী পরিবার বুঝি? না, তা নয়। আগে তাই ছিল বটে, কিন্তু এখান থেকে গিয়েই হঠাৎ তার অসুখের খবর পেলেন বুঝি? না, ঠিক হঠাৎ নয়, ভুগছেন অনেক দিন থেকে। তবে তাহলে কালকেও হয়তো যেতে পারবেন না, খুব ক্ষতি হবে তো। বিমলবাবু বলিলেন, ক্ষতি একটু হতে পারে, কিন্তু মানুষ কি কেবল ব্যবসার লাভ লোকসান খতিয়েই জীবন কাটাবে? রমণীবাবু নিজেও তো একজন ব্যবসায়ী, কিন্তু কারবারের বাইরে কি কিছু করেন না? সবিতা বলিল, করেন, কিন্তু না করলেই তার ছিল ভালো। বিমলবাবু হাসিয়ে বলিলেন, কালকের রাগ আপনার আজও পড়েনি? রমণীবাবু আসবেন কখন? সবিতা কহিল, জানি নে, না আসাই সম্ভব। না আসাই সম্ভব? কখন গেলেন আজ? আজকে নয়, কাল রাত্রিরে আপনাদের যাবার পরেই চলে গেছেন। বিমলবাবু কিছুক্ষণ চুপ করিয়ে থাকিয়ে বলিলেন, আশা করি আর বেশি রাগারাগি করে যাননি। কাল তিনি সামান্য একটু অপ্রকৃতিস্থ ছিলেন বলেই বোধ করি ওরকম অকারণ জোর জবরদস্তি করেছিলেন। আজ নিশ্চয়ই নিজের অন্যায় টের পেয়েছেন। সবিতার কাছে কোনো জবাব না পাইয়ে তিনি বলিতে লাগিলেন, কাল আমার অপরাধও কম হয়নি। সিঙ্গাপুরে যেতে অস্বীকার করার পরেও আপনাকে বারংবার অনুরোধ করা আমার ভারী অন্যায়, অনুচিত হয়েছে। নইলে এসব কিছুই ঘটত না। তারই ক্ষমা ভিক্ষা চাইতে আজ আমার আশা। কাল বড় অসুস্থ ছিলেন, আজ বাস্তবিক সুস্থ হয়েছেন। না না, একজনের পরে রাগ করে আরেকজনকে শাস্তি দিচ্ছেন। বলুন তো সত্যি করে, আজ বাস্তবিক সুস্থ হয়েছেন? বলুন তো সত্যি করে। উত্তর দিতে গিয়া দুজনার চোখাচোখি হইল। সবিতা চোখ নামাইয়া বলিল, আমি ভালোই আছি। না থাকলেই বা আপনি তার কি উপায় করবেন বিমলবাবু? বিমলবাবু বলিলেন, উপায় করা তো শক্ত নয়, শক্ত হচ্ছে অনুমতি পাওয়া। সেইটি পেতে চাই। না, সে আপনি পাবেন না। না পাই, অন্তত রমণীবাবুকে ফোন করে জানাবার হুকুম দিন। আপনি নিজে তো জানাবেন না। না, জানাবো না, কিন্তু আপনিই বা জানাতে এত ব্যস্ত কেন বলুন? বিমলবাবু কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিলেন। তারপরে ধীরে ধীরে কহিলেন, কালকের চেয়ে আজ আপনি যে ঢের বেশি অসুস্থ তা ঘরে পা দেওয়া মাত্রই চোখে দেখতে পেয়েছি। চেষ্টা করেও লুকোতে পারেননি, তাই ব্যস্ত। উত্তর দিতে সবিতার ক্ষণকাল বিলম্ব হইল। তারপরে কহিল, নিজের চোখে অত নির্ভুল ভাবতে নেই বিমলবাবু, ভারী ঠকতে হয়। বিমলবাবু কহিলেন, হয় না তা বলিনি, কিন্তু পরের চোখে কি নির্ভুল? সংসারে ঠকার ব্যাপার যখন আছে, তখন নিজের চোখের জন্যেই ঠকা ভালো। এতে তবু একটা সান্ত্বনা পাওয়া যায়। সবিতার হাসিবার মতো মানসিক অবস্থা নয়, হাসির কথাও নয়। অনিশ্চিত, অজ্ঞাত আতঙ্কে মন বিপর্যস্ত। তথাপি পরমাশ্চর্য এই যে মুখে তাহার হাসি আসিয়া পড়িল। এ হাসি মানুষের সচরাচর চোখে পড়ে না, যখন পড়ে রক্তের নেশা লাগে। বিমলবাবু কথা ভুলিয়া এক দৃষ্টে চাহিয়া রহিলেন। ইহার ভাষা স্বতন্ত্র, পরিপূর্ণ মদিরা পাত্র তৃষ্ণার্ত মদ্যপের চোখের দৃষ্টির সহজতা যেন এক মুহূর্তে বিকৃত করিয়া দিল।
এবং সে চাহনির নিগুড় অর্থ নারীর চক্ষে গোপন রহিল না। সবিতার অনতিকাল পূর্বের সন্দেহ ও সম্ভাষিত ধারণা এইবার নিঃসংশয় প্রত্যয় সর্বাঙ্গ ভরিয়ে যেন লজ্জার কালি ঢালিয়ে দিল। তাহার মনে পড়িল, এই লোকটা জানে সে স্ত্রী নয়, সে গণিকা। তাই অপমানে ভিতরটা যতই জ্বালা করিয়া উঠুক, কড়া গলায় প্রতিবাদ করিয়া ইহারই সম্মুখে মর্যাদাহানির অভিনয় করিতেও তাহার প্রবৃত্তি হইল না। বিগত রাত্রির ঘটনা স্মরণ হইল। তখন অপমানের প্রত্যুত্তরে সেও অপমান কম করে নাই। কিন্তু এই লোকটি অমার্জিত রুচি, অল্প শিক্ষিত রমণীবাবু নয়, উভয়ের বিস্তর প্রভেদ। এ হয়তো অপমানের পরিবর্তে একটা কথাও বলিবে না, হয়তো শুধু অবজ্ঞার চাপা হাসি ওষ্ঠাধরে লইয়া বিনয় নম্র নমস্কারে ক্ষমা ভিক্ষা চাহিয়া নিঃশব্দে প্রস্থান করিবে। মিনিট 2-3 নীরবে কাটিল। বিমলবাবু বলিলেন, কই জবাব দিলেন না আমার? সবিতা মুখ তুলিয়া কহিল, কি জিজ্ঞাসা করেছিলেন আমার মনে নেই। এমনি অন্যমনস্ক আজ। কিন্তু ইহারও উত্তর না পাইয়া বলিলেন, আমি বলছিলাম আপনি সত্যিই ভালো নেই। কি হয়েছে জানতে পারি নে? না, আমাকে না বলুন, ডাক্তারকে তো স্বচ্ছন্দে বলতে পারেন। না, তাও পারি নে। এ কিন্তু আপনার বড় অন্যায়। কারণ যে দোষী সে পাচ্ছে না দণ্ড, পাচ্ছে যে মানুষ সম্পূর্ণ নির্দোষ। এ অভিযোগেও উত্তর আসিল না। বিমলবাবু বলিতে লাগিলেন, কাল যা দেখে গেছি আজ তার চেয়ে আপনি ঢের বেশি খারাপ। হয়তো আবার জবাব দেবেন আমার দেখার ভুল হয়েছে, হয়তো বলবেন নিজের চোখকে অবিশ্বাস করতে। কিন্তু একটা কথা আজ বলবো আপনাকে, গ্রহচক্র শিশুকাল থেকে অনেক ঘুরিয়েছে আমাকে। এই দুটো চোখ দিয়ে অনেক কিছুই সংসারে দেখতে হয়েছে। হলে বিশেষ ভুল তাদের হয়নি, হলে মাঝ নদীতেই অদৃষ্ট তরি ডুব মারত, কুলে এসে ভিড়ত না। আমার সেই দুটো চোখ আজ হলপ করে জানাচ্ছে আপনি ভালো নেই। তবু কিছুই করতে পারবো না, মুখ বুজে চলে যাব। এ যে সহ্য করা কঠিন। আবার দুজনের চোখে চোখে মিলিল। কিন্তু এবার সবিতা দৃষ্টি আনত করিল না, শুধু চুপ করিয়া চাহিয়া রহিল। সম্মুখে তেমনি নীরবে বসিয়া বিমলবাবু, তাহার লালসাদীপ্ত চোখে উদ্বেগের সীমা নাই। নিষেধ মানিতে চাহে না, ডাক্তার ডাকিতে ছুটিতে চায়। আর আর সেখানে অর্থ নাই, লোক নাই, অজানা কোনো একটা গৃহের মধ্যে পড়িয়া সন্তান তাহার রোগ সজ্জায়। তাহার নিরুপায় মাতৃহৃদয় গভীর অন্তরে হাহাকার করিয়া উঠিল। শুধু অব্যক্ত বেদনায় নয়, লজ্জায় ও দুঃসহ অনুশোচনায়। কিছুতেই আর সে বসিয়া থাকিতে পারিল না। উদ্গত অশ্রু কোনো মতে সংবরণ করিয়া দ্রুত উঠিয়া পড়িল। কহিল, আর আমাকে কষ্ট দেবেন না বিমলবাবু, আমার কিছুই চাইনি, আমি ভালো আছি। বলিয়াই একটা নমস্কার করিয়া চলিয়া গেল। বিমলবাবু বিস্ময়াপন্ন হইলেন, কিন্তু রাগ করিলেন না। বুঝিলেন ইহা কঠিন মান অভিমানের ব্যাপার, 2 দিন সময় লাগিবে।
পরদিন বেলা যখন 10টা, অনেক দূরে গাড়ি রাখিয়া দারোয়ানের পিছনে পিছনে সবিতা 17 নম্বর বাড়ির দ্বারে আসিয়া দাঁড়াইল। ফটিকের মা বাহিরে যাইতেছিল। থমকিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? তুমি কে মা? আমি ফটিকের মা, এ বাড়ির অনেক দিনের ঝি। কোথায় যাচ্ছ ফটিকের মা? দাসী হাতের বাটিটা দেখাইয়া কহিল, দোকানে তেল আনতে। কর্তার পা লেগে হঠাৎ সব তেলটুকু পড়ে গেল, তাই যাচ্ছি আবার আনতে। বামুন আসেনি বুঝি? না মা, এখনো আসেনি। শুনেছি নাকি কাল আসবে। আজও কর্তাই রাঁধবেন। রাজু বাড়ি নেই বুঝি? তাকে চেনেন? না মা, তিনি বাড়ি নেই, ছেলে পড়াতে গেছেন, এলেন বলে। আর রেনু কেমন আছে ফটিকের মা? তেমনি, কি জানি কেন জ্বরটা ছাড়ছে না মা। সকলের বড় ভাবনা হয়েছে। কে দেখছে? আমাদের বিনোদ ডাক্তার, এখনই আসবেন তিনি। আপনি কে মা? আমি এদের গাঁয়ের বউ ফটিকের মা, খুব দূর সম্পর্কের আত্মীয়, কলকাতায় থাকি। শুনতে পেলুম রেনুর অসুখ, তাই খবর নিতে এলো। কর্তা আমাকে জানেন। তাকে খবর দিয়ে আসবো কি? না, দরকার নেই ফটিকের মা, আমি নিজেই যাচ্ছি ওপরে। তুমি তেল নিয়ে এসো গে। দারোয়ান দাঁড়াইয়েছিল, তাহাকে কহিল, তুমি মোড়ে গিয়ে দাঁড়াও গে মহাদেব, আমার সময় হলে তোমাকে ডেকে পাঠাবো। গাড়িটা যেন সেইখানেই দাঁড়িয়ে থাকে। বহুত আচ্ছা মাইজি বলিয়া মহাদেব চলিয়া গেল। সবিতা উপরে উঠিয়া বারান্দার যে দিকটায় কর্তা রান্নার ব্যাপারে ব্যস্ত, সেখানে গিয়ে দাঁড়াইল। পায়ের শব্দ কর্তার কানে গেল, কিন্তু ফিরিয়ে দেখিবার ফুরসত নাই। কহিলেন, তেল আনলে? জলটা ফুটে উঠেছে ফটিকের মা। আলু পটল একসঙ্গে চড়াবো, না পটলটা আগে সেদ্ধ করে নেব? সবিতা কহিলেন, একসঙ্গেই দাও মেজকর্তা, যা হোক একটা হবেই। ব্রজবাবু ফিরিয়ে চাহিয়া কহিলেন, নতুন বউ, কখন এলে? বসো। না না, মাটিতে না, মাটিতে না, বড় ধুলো, আমি আসন দিচ্ছি বলিয়া হাতের পাত্রটা তাড়াতাড়ি নামাইয়া রাখিতেছিলেন। সবিতা হাত বাড়াইয়া বাধা দিল, করছো কি? তুমি হাতে করে আসন দিলে আমি বসবো কি করে? তা বটে, কিন্তু এখন আর দোষ নেই। দিই না ও ঘর থেকে একটা এনে? না। সবিতা সেইখানে মাটিতে বসিয়ে পড়ি বলিল, দোষ সেদিনও ছিল, আজও আছে, মরণের পরেও থাকবে মেজকর্তা। কিন্তু সে কথা আজ থাক। বামুন কি পাওয়া যাচ্ছে না? পাওয়া অনেক যায় নতুন বউ, কিন্তু গলায় একটা পইতে থাকলেই তো হাতে খাওয়া যায় না। রাখাল কাল একজনকে ধরে নিয়ে এসেছিল, কিন্তু বিশ্বাস করতে পারলাম না। আবার কাল একজনকে ধরে আনবে বলে গেছে। কিন্তু এ লোকটাও যে তোমার জেরায় টিকবে না মেজকর্তা। ব্রজবাবু হাসিলেন, কহিলেন, আশ্চর্য নয়,
হয়তো সেই ভয়ই করি, কিন্তু উপায় কি? সবিতা কহিল, আমি যদি কাউকে ধরে এনে বলি রাখতে, রাখবে মেজকর্তা? ব্রজবাবু বলিলেন, নিশ্চয়ই রাখব, জেরা করবে না? ব্রজবাবু আবার হাসিলেন, বলিলেন, না গো না, করব না। এটুকু জানি, তোমার জেরায় পাশ করে তবে সে আসবে। সে আরও কঠিন। যে যাই করুক, তুমি যে বুড়ো বামুনের জাত মারবে না তাতে সন্দেহ নেই। আমি বুঝি ঠকাতে পারি নে? না, পারো না। মানুষকে ঠকানো তোমার স্বভাব নয়। সবিতার দুই চোখ জলে ভরিয়ে আসিতেই সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল, পাছে ঝরিয়া পড়িলে ব্রজবাবু দেখিতে পান। রাখাল আসিয়া উপস্থিত হইল, তাহার দুই হাতে দুটো পুঁটুলি, একটাই তরি তরকারি, অন্যটাই সাগু, বার্লি, মিছরি, ফল মূল প্রভৃতি রোগীর পথ্য। নতুন মাকে দেখিয়া প্রথমে সে আশ্চর্য হইল, তারপরে হাতের বোঝা নামাইয়া রাখিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। ব্রজবাবুকে কহিল, আজ বড্ড বেলা হয়ে গেল কাকাবাবু, এবার আপনি ঠাকুর ঘরে যান, উদ্যোগ আয়োজন করে নিন। আমি নিয়ে এসে বাকি রান্নাটুকু সেরে ফেলি। এই বলিয়া সে এক মুহূর্ত রান্নার দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, কড়ায় ওটা কি ফুটছে? ব্রজবাবু বলিলেন, আলু পটলের ঝোল। আর 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 ভাতটা হবে বই তো নয় রাজু। এতগুলো লোকে কি শুধু ওই দিয়ে খেতে পারে কাকাবাবু? জল কই, কুটনো বাটনা কোথায়? রান্নার কিছুই তো চোখে দেখিনি। বারান্দায় ঝাঁট পর্যন্ত পড়েনি, ধুলো জমে রয়েছে। এত বেলা পর্যন্ত আপনারা করছিলেন কি? ফটিকের মা গেল কোথায়? ব্রজবাবু অপ্রতিভভাবে কহিলেন, হঠাৎ পা লেগে তেলটা পড়ে গেল কি না, সে গেছে দোকানে কিনতে, এলো বলে। মধু মধু পেটের ব্যথায় সকাল থেকে পড়ে আছে, উঠতে পর্যন্ত পারেনি। রুগীর কাজ, সংসারের কাজ, একা ফটিকের মা। খুব ভালো বলিয়া রাখাল মুখ গম্ভীর করিল। তাহার দৃষ্টি পড়িল এক কড়া ঘোলের প্রতি। জিজ্ঞাসা করিল, এত ঘোল কিনলে কে? ব্রজবাবু বলিলেন, ঘোল নয়, ছানার জল। ভালো কাটল না কেন বলো তো? রেনু খেতেই চাইলে না। শুনিয়া রাখাল জ্বলিয়ে গেল, কহিল, বুদ্ধির কাজ করেছে যে খায়নি। সংসারের ভার তাহার পরে। রাত্রি জাগিয়া অর্থ চিন্তা করিয়া, ছুটাছুটি পরিশ্রম করিয়া সে অত্যন্ত ক্লান্ত, মেজাজ রুক্ষ হইয়া পড়িয়াছে। রাগ করিয়া কহিল, আপনার কাজই এমনি। এটুকু তৈরি করেও যে রুগীকে খাওয়াবেন তাও পারেন না। সবিতার সম্মুখে নিজের অপটুতার জন্য তিরস্কৃত হইয়া ব্রজবাবু এমন কুণ্ঠিত হইয়া উঠিলেন যে মুখ দেখিলে দয়া হয়। কোনো কৈফিয়ত তাহার মুখে আসিল না, কিন্তু সে দেখিবার রাখালের সময় নাই। কহিল, যান আপনি ঠাকুর ঘরে, যা করবার আমিই করছি, যান আপনি ঠাকুর ঘরে।
ব্রজবাবু লজ্জিত মুখে উঠিয়া দাঁড়াইলেন। ঠাকুর ঘরের কোনো কাজই এখনো পর্যন্ত হয় নাই, সমস্ত তাহাকেই করিতে হইবে। আরেকবার স্নানের জন্য নিচে যাইতেছিলেন, সবিতা সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিলেন, আজ কিন্তু পুজো আহ্নিক তাড়াতাড়ি সেরে নিতে হবে বেজকর্তা, দেরি করলে চলবে না। কেন? কেনর উত্তর সবিতা দিল না। মুখ ফিরাইয়া রাখালকে বলিলেন, তোমার কাকাবাবুর জন্যে আগে একটু মিছরি ভিজিয়ে দাও তো রাজু। কাল গেছে ওর একাদশী, এখনো পর্যন্ত জলস্পর্শ করেননি। রাখাল ও ব্রজবাবু উভয় সবিস্ময়ে তাহার মুখের প্রতি চাহিল। ব্রজবাবু বলিলেন, এ কথাও তোমার মনে আছে নতুন বউ? আশ্চর্য। সবিতা কহিল, আশ্চর্যই তো, কিন্তু দেরি করতে পারবে না বলে দিচ্ছি, নইলে গোবিন্দর দোরগোড়ায় গিয়ে এমনি হাঙ্গামা শুরু করব যে ঠাকুরের মন্ত্র পর্যন্ত তুমি ভুলে যাবে। যাও, শান্ত হয়ে পুজো করো গে, কোনো ভাবনার তোমাকে ভাবতে হবে না। ফটিকের মা তেল লইয়া হাজির হইল। রাখাল স্টোভ জ্বালিয়ে বার্লি চড়াইয়া দিয়া জিজ্ঞাসা করিল, আর দুধ নেই ফটিকের মা? না বাবু, কর্তা সবটা নষ্ট করে ফেলেছেন। তাহলে উপায় কি হবে? রেনু খাবে কি? নতুন মা এবার একটু হাসিলেন, বলিলেন, দুধ নাই থাকলো বাবা, তাতে ভয় পাবার আছে কি? এই বেলাটা বার্লিতেই চলে যাবে, কিন্তু তুমি নিজে যেন কর্তার মতো বার্লিটাও নষ্ট করে ফেলো না। না মা, আমি অত বেহিসেবি নই, আমার হাতে কিছু নষ্ট হয় না। শুনিয়ে নতুন মা আবার একটু হাসিলেন, কিছু বলিলেন না। খানিক পরে সেখান হইতে উঠিয়ে তিনি নিচে নামিয়ে আসিলেন। উঠানের একধারে কলঘর, জলের শব্দেই চেনা গেল। খুঁজিতে হইল না, কবাট ভেজানো ছিল, ঠেলিতেই খুলিয়ে গেল। ভিতরে ব্রজবাবু স্নান করিতেছিলেন। শশব্যস্ত হইয়া উঠিলেন। সবিতা ভিতরে ঢুকিয়ে দ্বার রুদ্ধ করিয়ে দিয়ে কহিল, মেজকর্তা, তোমার সঙ্গে কথা আছে। বেশ তো, বেশ তো, চলো বাইরে যাই। সবিতা কহিল, না, বাইরে বাইরের লোকে দেখতে পাবে, এখানে একলা তোমার কাছে আমার লজ্জা নেই। ব্রজবাবু জড়সড় ভাবে উঠিয়ে দাঁড়াইয়া কহিলেন, কি কথা নতুন বউ? সবিতা কহিল, আমি এ বাড়ি থেকে যদি না যাই, তুমি কি করতে পারো আমার? ব্রজবাবু তাহার মুখের পানে চাহিয়ে হতবুদ্ধি হইয়া বলিলেন, তার মানে? সবিতা বলিল, যদি না যাই, তোমার সম্মুখে আমার গায়ে হাত দিতে কেউ পারবে না, পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে তুমি পারবে না, পরের কাছে নালিশ জানানো অসম্ভব। না গেলে কি করতে পারো আমার? ব্রজবাবু ভয়ে কাষ্ঠ হাসি হাসিয়া কহিলেন, কি যে ঠাট্টা করো নতুন বউ, তার মাথা মুন্ডু নেই। নাও সরো, দোর খোলো, দেরি হয়ে যাচ্ছে। সবিতা উত্তর দিল, আমি ঠাট্টা করিনি মেজকর্তা, সত্যিই বলছি, কিছুতে দোর খুলব না যতক্ষণ না জবাব দেবে। ব্রজবাবু অধিকতর ভীত হইয়া উঠিলেন, বলিলেন, ঠাট্টা না হয়তো, এ তোমার পাগলামি। পাগলামির কি কোনো জবাব আছে? জবাব না থাকে তো থাকো পাগলের সঙ্গে এক ঘরে বন্ধ, দোর খুলব না। লোকে বলবে কি?
তাদের যা ইচ্ছে বলুক। ব্রজবাবু কহিলেন, ভালো বিপদ। জোর করে থাকার কথা কেউ শুনেছে কখনো দুনিয়ায়? তাহলে তো আইন কানুন বিচার আচার থাকে না। জোর করে যার যা খুশি তাই করতে পারে সংসারে। সবিতা কহিল, পারেই তো, তুমি কি করবে বলো না? এখানে থাকবে, নিজের বাড়িতেও যাবে না? না, নিজের বাড়ি আমার এই, যেখানে স্বামী আছে, সন্তান আছে। এতদিন পরের বাড়িতে ছিল, আর সেখানে যাব না। এখানে থাকবে কোথায়? নিচে এতগুলো ঘর পড়ে আছে, তার একটাতে থাকবো। লোকের কাছে দাসী বলে আমার পরিচয় দিও, তোমার মিথ্যে বলাও হবে না। তুমি খেপেছ নতুন বউ, এ কখনো পারি? এ পারবে না, কিন্তু ঢের বেশি শক্ত কাজ আমাকে দূর করা, সে পারবে কি করে? আমি কিছুতে যাব না মেজকর্তা, তোমাকে নিশ্চয়ই বলে দিলুম। পাগল। পাগল কিসে? জোর করেছি বলে? তোমার উপর করব না তো সংসারে জোর করব কার উপর? আর জোরের পরীক্ষায় যদি হয় আমার সঙ্গে তুমি পারবে না। কেন পারবো না? কি করে পারবে? তোমার তো আর টাকা কড়ি নেই, গরিব হয়েছ, মামলা করবে কি দিয়ে? ব্রজবাবু হাসিয়ে ফেলিলেন। সবিতা জানু পাতিয়া তাহার দুই পায়ের উপর মাথা রাখিয়া চুপ করিয়া রহিল। আজ 3 দিন হইল সে সর্ববিষয়ী উদাসীন, বিভ্রান্ত চিত্ত, অনির্দেশ্য শূন্য পা অনুক্ষণ খ্যাপার মতো ঘুরিয়া মরিতেছে। নিজের প্রতি লক্ষ্য করিবার মুহূর্ত সময় পায় নাই। তাহার অসংহত দুঃখ কেশরাশি বর্ষার দিগন্ত প্রসারিত মেঘের মতো স্বামীর পা ঢাকিয়া চারিদিকে ভিজা মাটির পরে নিমেষে ছড়াইয়া পড়িল। হেঁট হইয়া সেই দিকে চাহিয়া ব্রজবাবু হঠাৎ চঞ্চল হইয়া উঠিলেন, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করিয়া বলিলেন, তোমার মেয়ের জন্যই তো ভাবনা নতুন বউ। আচ্ছা, দেখি যদি। বক্তব্য শেষ করিতে সবিতা দিল না, মুখ তুলিয়া চাহিল, দু চোখ জলে ভাসিতেছে। কহিল, না মেজকর্তা, মেয়ের জন্য আর আমি ভাবিনি, তাকে দেখবার লোক আছে, কিন্তু তুমি এই ভার মাথায় দিয়ে একদিন আমাকে এ সংসারে তুমি এনেছিলে। সহসা বাধা পড়িল, তাহার কথাও সম্পূর্ণ হইতে পাইল না। বাহিরে ডাক পড়িল, রাখাল বাবু, রাখাল বাবু। রাখাল উপর হইতে সাড়া দিল, আসুন ডাক্তারবাবু। সবিতা দাঁড়াইয়া উঠিয়া ঘরের দ্বার খুলি একদিকে সরিয়ে দাঁড়াইল। ব্রজবাবু বাহির হইয়া গেলেন। ঠাকুর ঘরের ভিতরে ব্রজবাবু এবং বাহিরে মুক্ত দ্বারের অনতি দূরে বসিয়া সবিতা অপলোক চক্ষে চাহিয়া স্বামীর কাজগুলি নিরীক্ষণ করিতেছিল। একদিন এই ঠাকুরের সকল দায়িত্ব ছিল তাহার নিজের। সে না করিলে স্বামীর পছন্দ হইত না। তখন সময়াভাবে অন্যান্য বহু সাংসারিক কর্তব্য তাহাকে উপেক্ষা করিতে হইত। তাই পিশাশুড়ি নানা ছলে তাহার নানা ত্রুটি ধরিয়া নিজের গোপন বিদ্বেষের উপশম খুঁজিতেন। আশ্রিত ননদেরা বাঁকা কথায় মনের ক্ষোভ মেটাইত, বলিত, তাহারা কি বামুনের ঘরের মেয়ে নয়? দেবদেবতার কাজকর্ম কি জানেন না? পূজা অর্চনা ঠাকুর দেবতা কি নতুন বউয়ের বাপের বাড়ির এক চেটে?
যে সেই শুধু শিখে এসেছে? এ সকল কথার জবাব সবিতা কোনো দিনই দিত না। কখনো বাধ্য হইয়া এ ঘরের কাজ যদি অপরকে করিতে দিতে হইত, সারাদিন তাহার মন কেমন করিতে থাকিত। চুপি চুপি আসিয়া ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চাহিয়া বলিত, গোবিন্দ, অযত্ন হচ্ছে বাবা জানি, কিন্তু উপায় যে নেই। সেদিন নিরবচ্ছিন্ন সুচিতা ও নিশ্ছিদ্র অনুষ্ঠানে কি তীক্ষ্ণ দৃষ্টি না তাহার ছিল। আর আজ সেই গোপাল মূর্তি তেমনি প্রশান্ত মুখে আজও চাহিয়া আছেন। অভিমানের কোনো চিহ্ন ও দুটি চোখে নাই। এই পরিবারে এত বড় যে প্রলয় ঘটিল, ভাঙা গড়ার এই গৃহে যুগান্ত বহিয়া গেল, এত বড় পরিবর্তন ঠাকুর কি জানিতেও পারেন নাই? একেবারে নির্বিকার, উদাসীন। তাহার অভাবের দাগ কি কোথাও পড়িল না? তাহার এতদিনের এত সেবা শুষ্ক জলরেখার ন্যায় নিশ্চিহ্ন হইয়া গেল। বিবাহের পরেই তাহার গুরুমন্ত্রের দীক্ষা হয়। পরিজনগণ আপত্তি করিয়া বলিয়াছিল, এত ছোট বয়সে ওটা হওয়া উচিত নয়, কারণ অবহেলায় অপরাধ স্পর্শিতে পারে। ব্রজবাবু কান দেন নাই, বলিয়াছিলেন, বয়সে ছোট হলেও ওই বাড়ির গৃহিণী, আমার গোবিন্দর ভার নেবে বলেই ওকে ঘরে আনা, নইলে প্রয়োজন ছিল না। সে প্রয়োজন শেষ হয় নাই, ইষ্ট মন্ত্রও সে ভুলে নাই, তথাপি সবই ঘুচিয়েছে। সেই গোবিন্দর ঘরে প্রবেশের অধিকারও আর তাহার নাই। দূরে বাহিরে বসিতে হইয়াছে। ডাক্তার বিদায় করিয়া রাখাল হাসি মুখে লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল। বলিল, মায়ের আশীর্বাদের যে ওষুধ আছে নতুন মা, বাড়িতে পা দিয়েছেন, দেখেই জানি আর ভয় নেই, রেণু সেরে গেছে। নতুন মা চাহিয়া রহিলেন। ব্রজবাবু দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। রাখাল কহিল, জ্বর নেই, একদম নর্মাল। বিনোদবাবু নিজেই ভারী খুশি, বলিলেন, ও বেলায় যদি বা একটু হয়, কাল আর জ্বর হবে না। আর ভাবনা নেই, দিন দুয়ের মধ্যেই সম্পূর্ণ আরোগ্য হয়ে উঠবে। নতুন মা, এ শুধু আপনার আশীর্বাদের ফল, নইলে এমন হয় না। আজ রাত্রিরে নিশ্চিন্ত হয়ে একটু ঘুমোনো যাবে। কাকাবাবু বাঁচা গেল। খবরটা সত্যি অভাবিত। রেণুর পীড়া সহজ নহে, ক্রমশ বক্রগতি লইতেছে। এই ছিল আতঙ্ক। মরণ বাঁচনের কঠিন পথে দীর্ঘকাল অনিশ্চিত সংগ্রাম করিয়া চলিবার জন্যই সকলে যখন প্রস্তুত হইতেছিলেন, তখন আসিল এই আশার অতীত সুসংবাদ। সবিতা গলায় আঁচল দিয়ে বহুক্ষণ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া উঠিয়া বসিলেন। চোখ মুছিয়া কহিলেন, রাজু, চিরজীবী হও বাবা, সুখে থাকো। রাখালের আনন্দ ধরে না, মাথা হইতে গুরুভার নামিয়া গেছে। বলিল, মা, আগেকার দিনে রাজারানীরা গলার হার খুলে পুরস্কার দিতেন। শুনিয়া সবিতা হাসিলেন, বলিলেন, হার তো তোমার গলায় মানাবে না বাবা। যদি বেঁচে থাকি, বৌমা এলে তার গলাতেই পরিয়ে দেব। রাখাল বলিল, এ জন্মে সে গলা তো খুঁজে পাওয়া যাবে না মা। মাঝে থেকে আমি বঞ্চিত হলুম। জানেন তো, আমার অদৃষ্টে মুখের অন্ন ধুলোয় পড়ে, ভোগে আসে না। সবিতা বুঝিলেন, সেদিনের তাহার গৃহের নিমন্ত্রণের ব্যাপারটাই ইঙ্গিত করিল। রাখাল বলিতে লাগিল,
রেনু সেরে উঠুক, হার না পাই, মিষ্টিমুখ করবার দাবি কিন্তু ছাড়ব না। কিন্তু সেও অন্য দিনের কথা। আজ চলুন একবার রান্নাঘরের দিকে। এ কদিন শুধু ভাত খেয়ে আমাদের দিন কেটেছে, কেউ গ্রাহ্য করিনি। আজ কিন্তু তাতে চলবে না, ভালো করে খাওয়া চাই। আসুন, তার ব্যবস্থা করে দেবেন। চলো বাবা, যাই বলিয়া সবিতা উঠিয়া গেলেন। সেখানে দূরে বসিয়া রাখালকে দিয়ে তিনি সমস্তই করিলেন এবং যথাসময়ে সকলের ভালো করিয়েই আজ আহারাদি সমাধা হইল। সবাই জানিত সবিতা এখনো কিছুই খান নাই, কিন্তু খাবার প্রস্তাব কেহ মুখে আনিতেও ভরসা করিল না। কেবল ফটিকের মা নতুন লোক বলিয়া এবং না জানার জন্যই কথাটা একবার বলিতে গিয়েছিল, কিন্তু রাখালের চোখের ইঙ্গিতে নিষেধ করিয়ে দিল। সকলের মুখেই আজ একটা নিরুদ্বেগ হাসি খুশি ভাব, যেন হঠাৎ কোনো জাদুমন্ত্রে এ বাটির উপর হইতে ভূতের উৎপাত ঘুচিয়ে গেছে। রেনুর জ্বর নাই, সে আরামে ঘুমাইতেছে। মেঝেয় একটা মাদুর পাতিয়া ক্লান্ত রাখাল চোখ বুজিয়েছে। মধুর সারা শব্দ নাই, সম্ভবত তাহার পেটের ব্যথা থামিয়াছে। নিচে হইতে ক্ষণ ক্ষণ ঝনঝন আওয়াজ আসিতেছে। বোধহয় ফটিকের মা উচ্ছিষ্ট বাসনগুলো আজ বেলাবেলি মাজিয়া লইতেছে। সবিতা আসিয়া কর্তার ঘরের দ্বার ঠেলিয়া চৌকাঠের কাছে বসিল। ওগো, জেগে আছো? ব্রজবাবু জাগিয়েই ছিলেন, বিছানায় উঠিয়া বসিলেন। সবিতা কহিল, কই, আমায় জবাব দিলে না? ব্রজবাবু বলিলেন, তোমাকে রাখাল তখন ডেকে নিয়ে গেল, জবাবটা জেনে নেবার সময় পেলাম না। কার কাছে জেনে নেবে? আমার কাছে। ব্রজবাবু বলিলেন, আশ্চর্য হচ্ছ কেন নতুন বউ? চিরদিন এই ব্যবস্থাই তো হয়ে এসেছে। সেদিনও তো রাখালের ঘরে অনেক দিনের মুলতুবি সমস্যার সমাধান করে নিলুম তোমার কাছে। খোঁজ নিলে শুনতে পাবে, তার একটারও অন্যথা হয়নি। সবিতা নতমুখে বসিয়ে আছে দেখিয়া তিনি বলিতে লাগিলেন, প্রশ্ন যেদিক থেকেই আসুক, জবাব দিয়ে এসেছ তুমি, আমি নয়। তারপরে হঠাৎ একদিন আমার লক্ষ্মী সরস্বতী দুই করলে অন্তর্ধান, বুদ্ধির থলিটি গেল আমার হারিয়ে। তখন থেকে জবাব দেবার ভার পড়ল আমার নিজের পরে। দিয়েও এসেছি, কিন্তু তার দুর্গতি যে কি সে তো সচক্ষেই দেখতে পাচ্ছ নতুন বউ। সবিতা মুখ তুলিয়া কহিল, কিন্তু এ যে আমার নিজের প্রশ্ন মেজকর্তা। ব্রজবাবু বলিলেন, কিন্তু প্রশ্ন তো সহজ নয়। এর মধ্যে আছে সংসার, সমাজ, পরিবার, আছে সামাজিক রীতিনীতি, আছে লৌকিক পারলৌকিক ধর্ম সংস্কার, আছে তোমার মেয়ের কল্যাণ অকল্যাণ, মান মর্যাদা, তার জীবনের সুখ দুঃখ। এত বড় ভয়ানক জিজ্ঞাসার জবাব তুমি নিজে ছাড়া কে দেবে বলো তো? আমার বুদ্ধিতে কুলুবে কেন? তুমি বললে, যদি তুমি না যাও, যদি জোর করে এখানে থাকো, কি আমি করতে পারি? কি করা উচিত আমি তো জানি না নতুন বউ, তুমিই বলে দাও। সবিতা নিরুত্তরে বসিয়া বহুক্ষণ পর্যন্ত কত কি ভাবিতে লাগিল। তারপরে জিজ্ঞাসা করিল, মেজকর্তা, তোমার কারবার কি সত্যিই সমস্ত নষ্ট হয়ে গেছে? আমি টাকাটা বার করে না নিলে কি হতো? তাতেও বাঁচত না, শুধু ডুবতে হয়তো বছরখানেক দেরি ঘটত।
তোমার হাতে টাকা কড়ি এখন কি আছে? কিছুই না, আমার সেই হীরের আংটিটা বিক্রি করে 500 টাকা পেয়েছি, তাতেই চলছে। কোন আংটিটা? আমার ব্রত উদযাপনের দক্ষিণে বলে আমি নিজে কিনে যেটা তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম, সেইটে তুমি তাকে বিক্রি করেছো। সে ছাড়া আমার আর কিছু ছিল না নতুন বউ, তা তো তুমি জানো। সবিতা আবার কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া কহিল, যে 2টো তালুক ছিল সেও কি গেছে? ব্রজবাবু বলিলেন, যায়নি, কিন্তু যাবে। বাধা পড়েছে, উদ্ধার করতে পারবো না। কয়েক মুহূর্ত নীরবে কাটিলে সবিতা প্রশ্ন করিল, তোমার এ পক্ষের স্ত্রীর কি রইল? ব্রজবাবু বলিলেন, তার নামে পটলডাঙ্গার 2খানা বাড়ি খরিদ করা হয়েছিল, তা আছে। আর আছে গয়না, আছে 25-30 হাজার টাকার কাগজ। তার এবং তার মেয়ের চলে যাবে, কষ্ট হবে না। রেনুর কি আছে মেজকর্তা? কিছু না, সামান্য খান কয়েক গহনা ছিল, তাও বোধহয় ভুল করে তারা নিয়ে চলে গেছে। শুনিয়া রেনুর মা অধমুখে স্তব্ধ হইয়া রহিল। ব্রজবাবু বলিলেন, ভাবছি রেনু ভালো হলে আমরা দেশে চলে যাব। সেখানে শুধু দয়া করে মেয়েটিকে কেউ যদি নেয়, ওর বিয়ে দেব। তারপরেও যদি বেঁচে থাকি, গোবিন্দর সেবা করে পাড়াগাঁয়ে কোনো রকমে বাকি দিন কটা আমার কেটে যাবে, এই ভরসা। কিন্তু সবিতার কাছে কোনো উত্তর না পাইয়া তিনি বলিতে লাগিলেন, একটা মুশকিল হয়েছে রেনুকে নিয়ে, তাকে রাজি করাতে পারিনি। তাকে তুমি জানো না, কিন্তু সে হয়েছে তোমার মতোই অভিমানী। সহজে কিছু বলে না, কিন্তু যখন বলে তার আর অন্যথা করানো যায় না। যেদিন এই বাসাটায় চলে এলাম, সেদিন রেনু বললে, চলো বাবা, আমরা দেশে চলে যাই। কিন্তু আমার বিয়ে দেবার তুমি চেষ্টা করো না। আমার বাবাকে একলা ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। বললাম, আমি তো বুড়ো হয়েছি মা, কটা দিনই বা বাঁচবো, কিন্তু তখন তোর কি হবে বল দেখি। বললে, বাবা, তুমি তোমার অদৃষ্ট বদলাতে পারবে না। ছেলেবেলায় মা যাকে ফেলে দিয়ে যায়, যার বিয়ের দিনে অজানা বাধায় সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাপের রাজসম্পদ যার ভোজবাজির মতো বাতাসে উড়ে যায়, তাকে সুখভোগের জন্যে ভগবান সংসারে পাঠান না। তার দুঃখের জীবন দুঃখেই শেষ হয়। এই আমার কপালের লেখা বাবা। আমার জন্যে ভেবে ভেবে আর তুমি কষ্ট পেও না। বলিতে বলিতে সহসা গলাটা তাহার ভারী হইয়া আসিল, কিন্তু সামলাইয়া লইয়া কহিলেন, রেনু কথাগুলো বললে বিরক্ত হয়েও নয়, দুঃখের ধাক্কায় ব্যাকুল হয়েও নয়। ও জানে ওর ভাগ্যে এসব ঘটবেই। ওর মুখের উপর বিষাদের কালো ছায়া নেই, বললেও খুব সহজে। কিন্তু যা মুখে এলো তাই বলা নয়, খুব ভেবেচিন্তেই বলা। তাই ভয় হয়, এ থেকে হয়তো ওকে সহজে টলানো যাবে না। তবু ভাবি নতুন বউ, এ দুর্ভাগ্যেও এই আমার মস্ত সান্ত্বনা যে রেনু আমার শোক করতে বসেনি। আমাকে মনে মনেও একবারও সে তিরস্কার করেনি। স্বামীর প্রতি এক দৃষ্টি চাহিয়া সবিতার 2 চোখে জল ভরিয়া আসিল। কহিল, মেজকর্তা, বেঁচে থেকে সমস্তই চোখে দেখব, কানে শুনব, কিন্তু কিছুই করতে পাবো না।
ব্রজবাবু বলিলেন, কি করতে চাও? নতুন বউ, রেণু তো কিছুতেই তোমার সাহায্য নেবে না, আর আমি। সবিতার জিহ্বার শাসন মানিল না, অকস্মাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, রেণু কি জানে আমি আজও বেঁচে আছি মেজকর্তা? কথা কইটি সামান্যই, কিন্তু প্রশ্নটি যে তাহার কত দিকে কতভাবে তাহার রাত্রির স্বপ্ন দিনের কল্পনা ছাইয়া আছে, এ সংবাদ সে ছাড়া আর কে জানে? পাংশু মুখে চাহিয়া উত্তরের জন্য আহত বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। ব্রজবাবু চুপ করিয়া ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, হ্যাঁ, সে জানে। জানে আমি বেঁচে আছি? জানে। সে জানে তুমি কলকাতায় আছো, সে জানে তুমি অগাধ ঐশ্বর্যে সুখে আছো। সবিতা মনে মনে বলিল, ধরণী দ্বিধা হও। ব্রজবাবু কহিতে লাগিলেন, সে তোমার সাহায্য নেবে না, আর আমি। গোবিন্দর শেষের ডাক আমি কানে শুনতে পেয়েছি নতুন বউ। আমার গোনা দিন ফুরিয়ে এলো, তবু যদি আমাকে কিছু দিয়ে তুমি তৃপ্তি পাও, আমি নেব। প্রয়োজন আছে বলে নয়, আমার ধর্মের অনুশাসন, আমার ঠাকুরের আদেশ বলে নেব। তোমার দান হাত পেতে নিয়ে আমি পুরুষের শেষ অভিমান নিঃশেষ করে দিয়ে তৃণের চেয়েও হীন হয়ে সংসার থেকে বিদায় হব। তখন যদি তার শ্রীচরণে স্থান পাই। সবিতা স্বামীর মুখের দিকে চাহিতে পারিল না, কিন্তু স্পষ্ট বুঝিল তাহার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়াইয়া পড়িল। সেইখানে স্তব্ধ নত মুখে বসিয়া তাহার সকালের কথাগুলো মনে হইতে লাগিল। মনে পড়িল তখন স্বামীর স্নানের ঘরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া সে তাহাকে জোর করিয়া বলিয়াছিল, যদি না যাই কি করতে পারো আমার? পায়ে মাথা রাখিয়া বলিয়াছিল, এই তো আমার গৃহ, এখানে আছে আমার কন্যা, আছে আমার স্বামী, আমাকে বিদায় করে সাধ্যকার। কিন্তু এখন বুঝিল কথাগুলো তাহার কত অর্থহীন, কত অসম্ভব, কত হাস্যকর। তাহার জোর করার দাবি তাহার ভিত্তিহীন শূন্য গর্ভ আস্ফালন। আজ এক প্রান্তে দাঁড়াইয়া এক কুলত্যাগিনী নারী, ও অপর প্রান্তে দাঁড়াইয়া তাহার স্বামী, তাহার পীড়িত সন্তানই শুধু নয়, মাঝখানে আছে সংসার, আছে ধর্ম, আছে নীতি, আছে সমাজ বন্ধনের অসংখ্য বিধিবিধান। কেবলমাত্র অশ্রু জলে ধুইয়া স্বামীর পায়ে মাথা কুটিয়া এত বড় গুরুভার টলাইবে সে কি করিয়া? আর কথা কহিল না। স্বামীর উদ্দেশ্যে আরেকবার নীরবে মাটিতে মাথা ঠেকাইয়া সে উঠিয়া দাঁড়াইল। রাখালের ঘুম ভাঙিয়েছিল, সে আসিয়া কহিল, আমি বলি বুঝি নতুন মা চলে গেছে? না বাবা, এইবার যাব। রেণু কেমন আছে? ভালো আছে মা, এখনো ঘুমোচ্ছে। মেজকর্তা, আমি যাই এখন? এসো। রাখাল কহিল, মা চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি, কাল আবার আসবেন তো? আসবো বই কি বাবা। এই বলিয়া তিনি অগ্রসর হইলেন। পিছনে চলিল রাখাল। পথে আসিতে গাড়ির মধ্যে বসিয়া সবিতা আজিকার সমস্ত কথা, সমস্ত ঘটনা মনে মনে আলোচনা করিতেছিল। তাহার 13 বৎসর পূর্বেকার জীবন,
যা কিছুর সঙ্গে গাঁথা ছিল, আজ আবার তাহাদেরই মাঝখানেই তাহার দিন কাটিল। স্বামী, কন্যা, রাখাল রাজ এবং কুলদেবতা গোবিন্দজিউ গৃহত্যাগের পরে হইতে অনুক্ষণ আত্মগোপন করিয়াই তাহার এতকাল কাটিয়াছে। কখনো তীর্থে বাহির হয় নাই, কোনো দেব মন্দিরে প্রবেশ করে নাই, কখনো গঙ্গা স্নানে যায় নাই। কত পর্বদিন, কত শুভক্ষণ, কত স্নানের যোগ বহিয়া গেছে। সাহস করিয়া কোনোদিন পথের বারান্দায় পর্যন্ত দাঁড়ায় নাই, পাছে পরিচিত কাহারও সে চোখে পড়ে। সেদিন রাখালের ঘরের মধ্যে অকস্মাৎ একটুখানি আবরণ উঠিয়াছে। আজ সকলের কাছেই তাহার ভয় ভাঙিল, লজ্জা ঘুচিল। রেণু এখনো শুনে নাই, কিন্তু শুনিতে তাহার বাকি থাকিবে না। তখন সেও হয়তো এমনি নীরবেই ক্ষমা করিবে। তাহার পরে কাহারও রাগ নাই, অভিমান নাই, ব্যথা দিতে এতটুকু কটাক্ষ পর্যন্ত কেহ করে নাই। দুঃখের দিনে সে যে দয়া করিয়া তাহাদের খোঁজ লইতে আসিয়াছে, ইহাতেই সকলে কৃতজ্ঞ। ব্যস্ত হইয়া ব্রজবাবু স্বহস্তে দিতে আসিয়াছিলেন তাহাকে বসিবার আসন, যেন অতিথির পরিচর্যায় কোথাও না ত্রুটি হয়, অর্থাৎ পরিপূর্ণ বিচ্ছেদের আর বাকি কিছু নাই। চলিয়া আসিবার কালে সবিতা এই কথাটাই নিঃসংশয়ে জানিয়া আসিল। নমস্কার। শেষের পরিচয় আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।